তার জন্য প্রথমেই চন্দনদেব অধিকারী মহাশয়কে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং যারা এখানে উপস্থিত আছেন, মঞ্চে যারা উপস্থিত আছেন এবং যারা সামনে উপস্থিত আছেন, তাদের সবাইকে যথাযথ প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আজকে এই সম্মেলনে উপস্থিত হয়ে এবং দীঘায় এরকম শীতকালে আসতে পেরে সবারই বেশ একটা ট্যুরের মুড আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং কালকেও রাত্রিবেলাও আমরা তার কিছু প্রমাণও পেয়েছি, আমরা নিজেরাও একটু ঘোরাঘুরি করেছি। তো এইরকম একটি সময়ে, এইরকম একটি জায়গায় একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য চন্দনবাবুকে আমরা সবসময়ই ধন্যবাদ জানাব। তো যেটা একটু সাবজেক্টের কথা বলি, যে আমি যে কোনো জায়গায় আলোচনা করতে উঠলে সাধারণত একটু তন্ত্র নিয়ে আলোচনা করি। জ্যোতিষ নিয়ে আলোচনা হয়েছে, আরো হবে, বাস্তু নিয়েও আলোচনা হলো, ভালোই লাগছে শুনতে। এবং সব জায়গা থেকেই আমরা কিছু না কিছু একটু তথ্য তো নিজেরা সংগ্রহ করি, কারণ সবকিছু তো সবাই জানি না, একটু তথ্য একটু হলেও নিজের জ্ঞান ভান্ডারে সংযোজিত হয়। তো তন্ত্র নিয়ে আলোচনা করতে গিয়ে খুব বেশি কথা বলবো না, কিন্তু একটু কথা বলি যে আজকে কিন্তু এরকম একটি অবস্থা তৈরি হয়েছে যে যারা জ্যোতিষ নিয়ে চর্চা করেন তারা প্রত্যেকেই, প্রায় প্রত্যেকে বলছি না, প্রায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে তন্ত্রের সঙ্গে জড়িত হয়েছেন বা ধীরে ধীরে হচ্ছেন। এটির ভালো মন্দ দুটো দিকই আছে, সবকিছুরই ভালো মন্দ দুরকম দিক থাকে, এরও ভালো মন্দ দুটো দিকই আছে। তো সেগুলো নিয়েও আলোচনা করছি না, কিন্তু যেটা বলি যে এরকম একটি ধারণা হয়তো আমাদের জ্যোতিষ জগতে তৈরি হয়ে গেছে যে তন্ত্র মানে হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের একটা প্রতিকার পদ্ধতি, মানে তন্ত্র হচ্ছে একটা রেমিডি। হ্যাঁ, তন্ত্র দিয়ে রেমেডি তো হয়ই, কিন্তু এইরকম একটি ভুল ধারণা প্রথমেই যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু যারা এই কাজটি করতে আসছেন তারা প্রথম থেকেই একটা রং বেসের উপরে দাঁড়িয়ে থাকবে। এইটা প্রথমে খুব পরিষ্কার হওয়ার কথা উচিত সবার সামনে, যে জ্যোতিষ যেমন একটা শাস্ত্র, প্রায় স্বয়ংসম্পূর্ণ একটি শাস্ত্র। প্রায় কথাটা বুঝেই ব্যবহার করছি, কারণ আমাদের হিন্দু ধর্মে প্রায় প্রতিটি শাস্ত্রই কোনো না কোনোভাবে আরেকটির সঙ্গে জড়িত, সম্বন্ধিত। তো সেরকমই তন্ত্রও কিন্তু প্রায় স্বয়ংসম্পূর্ণই একটি শাস্ত্র। এবং যদি আমরা এটাকে ভালোভাবে পড়াশোনা করি তাহলে দেখব বেদ এবং তন্ত্রকে, আগমকে অনেক জায়গায় প্রায় সমান গুরুত্ব দেওয়া হয়েছে। দু প্রকারের শ্রুতির কথা বলা হয়েছে, যে বৈদিক এবং তান্ত্রিক দু প্রকারের শ্রুতি সমান গুরুত্বপূর্ণ। এবং স্বয়ং রামানুজাচার্যের মতো বিশিষ্ট অবতার পুরুষ তিনিও কিন্তু অনেক জায়গায় কলিযুগে তান্ত্রিক প্রমাণকে মুখ্য প্রমাণ বলেছেন। বৈদিক প্রমাণের থেকেও বেশি মুখ্য প্রমাণ রামানুজাচার্য বলেছেন। তো সেই জন্যে তন্ত্রের একটি গুরুত্ব সবসময়ই আছে, কিন্তু এটি একটি যে পৃথক শাস্ত্র, একটি পৃথক ব্যবস্থা, সেই সম্বন্ধে কিন্তু আমাদের খুব পরিষ্কার ধারণা থাকা উচিত। তন্ত্রে দিয়ে আমরা যে রেমেডিগুলো করি সেগুলো কিন্তু তন্ত্রের মূল স্ট্রিমের একটা বাই প্রোডাক্ট, এটা আমাদের খুব ভালোভাবে বোঝা উচিত। এই বাই প্রোডাক্টটা যেন একেবারে মুখ্য না হয়ে যায়। হয়তো অনেকেই এটা নিয়ে চর্চা করছেন, বা এই বাই প্রোডাক্টটা প্রয়োজনীয়, নিশ্চয়ই প্রয়োজনীয়, মানুষের কাজে লাগলে সেটা তো প্রয়োজনীয়তা আছেই, কিন্তু এটাই যেন মুখ্য না হয়ে যায়, এই বিষয়টাই না সবার একটু লক্ষ্য রাখা উচিত আমাদের। আরেকটি জিনিস বলি, যে একটি জিনিস নিয়ে আলোচনা হয় যে একজন জ্যোতিষী, তিনি তার প্রফেশনাল ফিল্ডে জ্যোতিষী, তো তার তো কোনো একটা ব্যক্তিগত জীবন থাকবে, এবং তার ব্যক্তিগত জীবনে তিনি একদম ভিন্ন ধর্মী একটি মানুষও হতে পারেন, হতেই পারেন। অনেকেই কথাটা তো, অনেকে বিভিন্ন রকম সমালোচনার মাঝেও অনেকেই কথাটা বলেন যে একজন জ্যোতিষী বলে তার কি কোনো ব্যক্তিগত জীবন নেই? সেটা কি থাকতে পারে না? তাকে কি সবসময় জ্যোতিষী ভাব নিয়ে থাকতে হবে? এটা তো আলোচনা হয় এবং এটা সত্যি, কিন্তু তন্ত্রের ক্ষেত্রে না এই কথাটা বোধহয় সর্বত্র সত্যি নয়। কারণ যেহেতু তন্ত্র একটা সাধনমূলক শাস্ত্র, ফলে তন্ত্রকে যদি নিজের ব্যক্তি জীবনের সঙ্গে মিশিয়ে না নেওয়া যায় তাহলে আলটিমেটলি তান্ত্রিক হওয়া যায় না। শুধু প্র্যাকটিসিং তান্ত্রিক বলে কিছু হয় না,
শুধু প্র্যাকটিসিং তান্ত্রিক কেউ যদি হতে চান তাহলে ওটা বাইরের খোলস হয়েই থাকবে। আর শুধু বই পড়ে বা পড়াশোনা করেও তান্ত্রিক হওয়া যায় না, ওটার জন্য ব্যক্তিগত জীবনে রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন হয়। রেগুলার প্র্যাকটিসটা ভীষণ জরুরি। যারা রেগুলার প্র্যাকটিসে নেই, শুধু চেম্বারে বসা তান্ত্রিক, তাদের কিন্তু তন্ত্র হয় না, তারা বাইরে তন্ত্রের খোলস দেখাচ্ছেন। এবং ঠিক এই জন্য, যেহেতু রেগুলার প্র্যাকটিস আপনি করবেন, তাহলে রেগুলার প্র্যাকটিস করতে গেলে একজন ব্যক্তিকে আধ্যাত্মিক হতে হয়। তাহলে ব্যক্তি জীবনে যে ব্যক্তি তন্ত্র প্র্যাকটিস করেন, তিনি ব্যক্তি জীবনে একজন উচ্ছৃঙ্খল মানুষ, একজন দুশ্চরিত্র মানুষ, একজন মদ্যপ মানুষ হতে পারেন না। এটা হওয়াই যায় না। এটা যারা হয়েছেন তারা বাইরে তন্ত্রের খোলস পরিয়ে পয়সা রোজগার করছেন। খুব খারাপ শুনতে লাগলেও এটা সত্যি, যার যা খুশি খারাপ লাগুক, কিন্তু এটা সত্যি। তারা শুধু পয়সা রোজগার করছে। একজন আধ্যাত্মিক মানুষ অবশ্যই খারাপ মানুষ হতে পারেন না। আপনি কোনো একটা নীল রঙের পার্টি করেন আর রোজ একটা সাদা রঙের পার্টি অফিসে বসে থাকেন, এমনটা তো আমি কোনো পার্টির নাম করবো না বলে এরকম একটা উদাহরণ দিচ্ছি, আরেক জায়গায় বসে থাকেন, এরকম তো হয় না। আপনি যদি আধ্যাত্মিক মানুষ হন, আপনি যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকেন, সেটা আপনার মুখ চোখের ভাবভঙ্গি দেখলেই বোঝা যাবে, তার মধ্যে থেকেই সেটা প্রকাশ হবে। এবং প্রকৃত এই কথা তো বলা হয় যে যে ব্যক্তি আধ্যাত্মিক, তার সামনে দাঁড়ালেই তার একটা ভাইব্রেশন বোঝা যায়, তার সামনে দাঁড়ালেই মানুষ শ্রদ্ধায় একটু হলেও মাথা নিচু করে। তো এই জায়গাগুলো আমাদের মনে রেখে প্র্যাকটিসে আসা উচিত। এবং আমি সঙ্গে এটাও বলবো যে যদি কোনো ব্যক্তি রেগুলার আধ্যাত্মিক প্র্যাকটিস, সৎ চিন্তা, সৎ ভাবনার মধ্যে থাকেন, তাহলে কিন্তু যে কোনো জ্যোতিষ প্র্যাকটিসই বলুন বা অন্য যে কোনো প্র্যাকটিসই বলুন, সেখানেও ধীরে ধীরে ইনটিউশন ডেভেলপ করে। এবং হাজার অঙ্ক ভালো জানলেও প্রেডিকশন করতেও একটা জায়গায় কিছুটা হলেও ইনটিউশনের দরকার হয়। শুধু অঙ্ক মিলিয়েই সব প্রেডিকশন করা যায় না, একটু হলেও ইনটিউশনের দরকার হয়। এবং এই ইনটিউশনটা একজন স্থির ব্যক্তি, একজন ধৈর্যবান ব্যক্তি, একজন সাত্বিক ব্যক্তি ছাড়া ডেভেলপ করে না। চারটে কথা যদি ছুঁড়ে দেন, আপনি 100টা কথা যদি বিভিন্ন জায়গায় ছুঁড়ে দেন, তার মধ্যে ওই প্রবাবিলিটি থিওরিতে 2-3টে কথা লেগে যেতে পারে, সেটা ইনটিউশন প্রমাণ করে না। সত্যি সত্যি যাদের মধ্যে ইনটিউশন আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক কথা বলতে পারেন। এবং সেই জন্যই তো কিছু কিছু সাধু মহাত্মাদেরকে আমরা ত্রিকালজ্ঞ বলি। অবশ্যই আমরা কেউ ত্রিকালজ্ঞ নই, হবও না কোনদিন, কিন্তু কিছু সাধু মহাত্মাদেরকে তো আমরা ত্রিকালজ্ঞ বলি। এই যে একটু আগেই লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনলাম, তো তাকে তো আমরা ত্রিকালজ্ঞ বলি। বলি মানে শুধু বলি না, অ্যাডভার্টাইজমেন্টে বলি না, মনে প্রাণে বিশ্বাস করি। তো এই রকম জায়গায় না পৌঁছতে পারলেও, পৌঁছানো যাবে না, ছেড়ে দিন, কিন্তু তার 1-2% অর্জন করা একজন ভালো জ্যোতিষী হতে গেলেও দরকার। এই কথাগুলো মনে রেখে আমাদের প্র্যাকটিস করা ভালো। যাই হোক, সবাই এসছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সবার ভালো লাগবে। এবং আজকেও যারা থাকবেন, আশা করি তারা অনুষ্ঠানের পরে যথেষ্ট এনজয়ও করবেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এবং আরেকটি কথা এখান থেকে আমার একটু ঢাক পিটিয়ে দিই, সেটা হচ্ছে আগামী 5ই জানুয়ারি আমার কনফারেন্স আছে কলকাতার মোহিত মঞ্চে। তো সেখানেও উপস্থিত থাকার জন্য সবার কাছে আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। জয় মা।